আমাদের গল্পটা শুরু হয় 2013 সালে। প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করেছিলাম প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে দুজন একসাথে লাঞ্চ করে। দ্বিতীয়বার শাশুড়ি মাকে নিয়ে চাইনিজ খেলাম একসাথে। তৃতীয়বার গিয়েছে আরেকটা 5 তারকা হোটেল, 6 সিজনস হোটেলে গিয়েছিলাম। এবং চতুর্থবার কিন্তু আমরা ইন্ডিয়াতেই ছিলাম বিবাহবার্ষিকীতে। তো আমার বড় ননাসের সাথে একসাথে উদযাপন করলাম। পঞ্চমবারে আবার একটি 5 তারকা হোটেল লা মেরিডিয়ানে খাওয়া দাওয়া করলাম একসাথে। এবং ষষ্ঠবারটা কিন্তু আমাদের অনেক স্পেশাল ছিল। তখন বেবি কনসেপ্ট করার জন্য 2টা কেক নিয়ে এসেছিল, কিন্তু আমরা দুর্ভাগ্যবশত আমাদের বাবুদেরকে পাইনি, হারাই। এবং সপ্তমবারে করোনাকালীন নিজে কেক বানিয়ে কোনো রকম বিবাহবার্ষিকী উদযাপন করলাম। এবং অষ্টম বিবাহবার্ষিকী আরও স্পেশাল, আমাদের কন্যা আমাদের সাথে পেয়েছি। নবমবার কন্যাটা একটু বড় হয়েছে নবম বিবাহবার্ষিকীতে। এবং দশম বিবাহবার্ষিকী লেগেছিলাম থাইল্যান্ডের ক্রাবিতে বসে এত সুন্দর একটা বিবাহবার্ষিকী হলো। এবং 11তম বিবাহবার্ষিকীতে আমার মা বাবাকে পেয়েছিলাম, একসাথে উদযাপন করলাম। এবং 12তম বিবাহবার্ষিকী তো এবার আমাদের 1 যুগ পূর্ণ হলো। ভাবে যে একটা যুগ পার হয়ে গেল চোখের পলকে। তবে আজকের দিনটাতে আমাদের ইচ্ছা ছিল আর একটু স্পেশালভাবে আর একটু জাঁকজমকভাবে করার, কিন্তু যেটুকু করতে পেরেছি আমি তাতেই সন্তুষ্ট। আমরা একসাথে সকাল কেকটা কেটেছিলাম। আমি আগের দিন রাতেই কেক বানিয়ে রেখেছি। সকালবেলা হাজব্যান্ডের অফিসের রান্নাবান্না সব কমপ্লিট করে রেখে তারপর সামান্য একটু ডেকোরেশনও করে নিয়েছি। ইচ্ছা ছিল লাল আর গোল্ডেন থিমে সাজাবো, কিন্তু ওরকমটা পারিনি। বাসায় মনি দিদিও নেই, একা হাতে পুরো সংসার সামলানো অনেক কষ্ট। আমার মা হলো 2 দিন আগে একটা অ্যাক্সিডেন্ট করেছে, যার জন্য মনি দিদিকে মার কাছেই পাঠিয়ে দিয়েছি। একা পুরো সংসারে কাজ করে কোনো রকম বিবাহবার্ষিকী উদযাপন করলাম। কেকটা অন্তত কেটে নিলাম, কারণ আজই আমরা যাচ্ছি খুলনাতে। দুপুরের গাড়িতে যাব। আমি হলো দুপুরবেলা সব কিছু গুছিয়ে কোনো রকম ব্যাগ প্যাকিং করে চলে এসেছি। ব্যাগ বলতে কিছুই না, শুধু একটা পিঠের ব্যাগ নিয়েছি, আমার আরেকটা এক্সট্রা ড্রেস নিয়েছি, আর ইপসির একটা ব্যাগ নিয়েছে। এই যে ইপসির একটা ছোট্ট ব্যাগ নিয়েছে, পিঠের ব্যাগ। আর কেকটাও আমি বক্সে করে নিয়ে নিলাম, বাসায় যেয়ে খাবো মা বাবার সাথে। এই যে ইপসি বুড়ি আমার জুতা নিয়ে হাঁটু করছে। ওর বাবা শুনলো যে আমরা তেমন কিছু খেয়ে আসিনি। ওর বাবা অফিস থেকে আসার সময় আমাদের জন্য আবার স্যান্ডউইচ নিয়ে এসেছে। তো এটাই হলো, আমরা মা মেয়ে এটা দিয়ে লাঞ্চ করব। আর আমরা এখন এই মুহূর্তে আছি রাজারবাগ গ্রিন লাইন কাউন্টারে, এখানেই অপেক্ষা করছি। আমরা অনেকটাই আগে চলে এসেছি, 3টার দিকে চলে আসলাম। ও বলেছিল একটু আগেই বের হতে, জ্যাম থাকতে পারে। আমাদের গাড়ি হলো ছাড়বে 4টা 15-তে, কিন্তু দেখছে যে সময় পার হয়ে যাচ্ছে। এখন প্রায় বাজে 4:45, 5টা বাজতে এখন 5-7 মিনিট বাকি। তো অবশেষে 5টার সময় গাড়ি এই যে ওয়াশ করছে, আমাদের গাড়ি উঠে পড়লাম। নিচতলায় কিন্তু বেশ জায়গা থাকে, নিচতলায় বোধহয় সম্ভবত 8টার মতো সিট থাকে। তো আমরাও ডাবল ডেকারে যাচ্ছি গ্রিন লাইনের, এটার দোতলাতেই আমাদের সিট। প্রতিবারই বরাবরই আমরা দোতলাতেই যাই। ঢাকার ভিতরে আসলে এতটাই জ্যাম ছিল, আমাদের ঢাকা থেকে বের হতেই প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে গেল। তো পদ্মা সেতুতে আসার আগে ইপসি বলেছে আমাকে উঠিয়ে দিবে। আমি একটু ওকে কোনো রকম একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম। তো দেখতে দেখতে পদ্মা সেতুতে আসতে অনেকটাই সময় লাগলো। পদ্মা সেতু এখন টোল দিচ্ছে। ইপসি দেখার জন্য খুব এক্সাইটেড, পদ্মা সেতুর উপর দিয়ে যাবে, ওর খুবই নাকি প্রিয় পদ্মা সেতু। কিন্তু রাত হয়ে গেছে তো তেমন কিছুই দেখা যায় না, শুধু সেতুর উপর শুধু লাইটগুলো দিয়ে একটুখানি রাস্তায় দেখা যায়, আর কিছু দেখা যায় না তেমন কিছু। তো আমরা পদ্মা সেতু অলরেডি পার হয়ে গেলাম। আর এরপরে আমরা সাম্পানে নেমেছি। নামার পরে ইপসির অনেক চকলেট এটা ওটা দেখে অনেক কিছু নিয়ে বায়না করছিল। আমি একটু ঠান্ডা চিল 7 আপ নিয়ে নিলাম। আর মেয়েকে নিয়ে কিন্তু ট্রাভেল সবসময় সহজ হয় না, খুবই কঠিন থাকে। ও অনেক ক্র্যাঙ্কি হয়ে থাকে, অনেক ডিস্টার্ব করে। সব কিছু তো আর ব্লগে দেখাই না। আমাদের ঘোরাঘুরি ব্লগ দেখে সবাই অনেকে মনে করে যে বেবি নিয়ে আমরা খুব স্মুথলি ঘোরাঘুরি করি। বিষয়টা আসলে একদমই তেমন থাকে না। এই যে অনেক কান্নাকাটি করছিল ইপসি, এটা ওইটা অনেক কিছু নিয়ে বায়না করে। আর বাহিরে দেখলাম মুষলধারে বৃষ্টি, ভালোই হলো, একটা ঠান্ডা ওয়েদার পাবো। যদিও আমরা কালকেই আবার চলে আসব, আজকের দুপুরে যাচ্ছি, আবার আগামীকাল দুপুরের গাড়িতেই চলে আসছি। মানে আজকে যেমন 4টা 15 গাড়িতে উঠেছি, আগামীকাল এরকম 4:30 15 গাড়িতেই ব্যাক করব ঢাকাতে। বাসটা মোটামুটি ফাঁকাই ছিল, আমরাই লাস্টে নামবো। এখন গাড়ি ফাঁকাই হয়ে গেছে, আমরা ফুলবাড়ি গেটে কাছাকাছি চলে এসেছি। আসলে মা অ্যাক্সিডেন্ট করার পর থেকে মাকে দেখার জন্য আমার মার কাছে মন চলে গেছিলো, কতক্ষণ একটু দেখবো। আসলে অফিসের কাজে ব্যাংকে যাচ্ছিল, অটোতে করে যাচ্ছিল। অটোতে হঠাৎ সিনথেটিক জর্জেটের ওড়না ছিল, ওটা হাতে ব্যাগ তো সব কিছু মিলে পেঁচিয়ে নেওয়ার পরে ওই চাকার সাথে পেঁচে গেল ওড়নাটা। গলার চামড়া উঠে সাদা চামড়া বের হয়ে গেছে, কি যে ক্ষত হয়ে গেছে। তাও ভাগ্যিস ভালো জর্জেট ওড়না, যার জন্য চামড়া নিয়ে ও চাকার সাথে চলে গেছে। বেশ বড় কিন্তু একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল মা। এটা অনেক ভয়ঙ্কর একটা বিপদ হতে পারতো। কালকে রাতে আর ভিডিও করা হয়নি, তো
খুলনাতে আজকে প্রথম সকাল এবং শেষ সকাল, কারণ আজকে আর কয়েকটা ঘন্টা আছে। ইপসি সকালে উঠেই ছাদে আসার জন্য বায়না করে ফেলেছে। এই যে ছাদে চলে এসেছে। এখানে নাকি প্রচুর আম ঝুলে থাকতো, এই ছাদে বসে আম পাড়তো। আরে আমরা এসে আর পেলামই না, একটা আম পাড়তে পারলাম না। এই যে ইপসি আম ছিঁড়েছো? ইপসি ইপসি তো আসতেই পারেনি ওখান থেকে। ওখানে আম খাবে? আচ্ছা। ইপসিতা তো সবসময় অপেক্ষা থাকে কখন খুলনায় আসবে। দাদু দিদার আদরে ভরা খুলনা, মানে আসলেই সে তার সব বায়না খুঁজে পায়, অনেক আদর পায়। আর এই যে ছাদটায় এখন আর ছাদের অবশিষ্ট জায়গা নেই, সব দেয়াল উঠে গেছে। এদিকে দেয়ালের মানে এখন শুধু ছাদ ঢালাইটা বাকি। বেল হচ্ছে, বেলে বেলে ভরে গেছে, অনেক বেল। তোমার কেমন লাগছে? আর কয়েক ঘন্টা আছে আমরা। কেমন লাগছে তোমার? কেমন লাগছে ইপসি? এখানে না ভিজাও না, পা ভিজাও না। এই দোলনাতে আর ফোমটা দিতে পারছে না। মার ছাদের ঢেঁড়স গাছ। হ্যাঁ, হলো দুইটা মাসি। এই হলো আমার বড় মাসি, আর একটা ছোট মাসি আছে। তো মাসি মামা সবাই মাকে দেখতে এসেছে। এই কন্ডিশনের মধ্যেও ডাক্তার দেখে আসার সময় গিফট নিয়ে এসছে। কালকে আমাদের বিবাহবার্ষিকী ছিল, বিবাহবার্ষিকীর গিফট। মা দেখেছে ব্লেন্ডার আছে, কিন্তু মশলা করার জন্য মানে আমার বাসায় যে সব দরকারি জিনিস সব আমার মার দেওয়া। এটা আমার অনেক কাজে দিবে। এটা অনেক পাওয়ারফুল। এখানে জিরা, হলুদ, মরিচ সব গুঁড়া করতে পারবো। ভালো হয়েছে মা, খুব কাজের একটা জিনিস হয়েছে, খুব সুন্দর একটা জিনিস। এদিকে দেখেন ইপসিতা কি করছে। এই যে হাতে একটা গজা নিয়ে ওর মাসি দিদার কাছে গেছে, গজাটা একটু খাও। একটু পর পর এক একজনকে এক একটা খাবার নিয়ে অফার করছে। আর আমার বড় হলো শ্বশুরবাড়ি এসেছে অনেকদিন পরে বলে কথা, মিষ্টি এনেছে অনেক। তো আমি আর মেয়ে মিলে রসগোল্লা খাওয়া শুরু করে দিলাম। খুলনার সব মিষ্টি আমাদের খুব পছন্দ, বিশেষ করে এখানে একটা ছানা আছে, ছানাটার উপরে পুরো ক্ষীর দেওয়া থাকে, ক্ষীরসা, খুবই মজা ছানাটা। তবে এখন আপাতত রসগোল্লাই খাচ্ছি। এদিকে আমার ছোট কাকাও চলে এসেছে, ছোট কাকা কাকি। ইপসির সাথে কাকি, ছোট কাকি সময় কাটাচ্ছে। আমার কাকিটা তো খুবই সুন্দর দেখতে, ছোট কাকি। ইপসির সাথে অনেক সময় গল্প টল্প করলো। যদিও আর অল্প কিছু সময় আছি, কিছুক্ষণ পরে চলে যাব। আমার মার শখ করে স্কুটি কিনেছে, কাকা এসেছে, ছোট কাকা একটু স্টার্ট দিবে। আমি একটু দেখি পারি কিনা। এটা সহজ না কাকা চালানো? অনেক সহজ। আবার পিছনে চাকাও আছে, পড়ে ঠরে যাওয়ার কোনো ভয় নাই। গেট খুলে দিচ্ছে। গাছ কিন্তু পাতাগুলো কি সুন্দর। আর স্কুটিটা একটু ভাবলাম চালাবো, কাকা যখন আছে সাহস করে। আমি খুব ভয় পাই বাইকে, তো ভাবলাম যে একটু কাকা যখন আছে দেখিয়ে দিবে, চালাবো। কিন্তু দেখলাম যে না, চার্জ নাই, চার্জ খুবই কম, একদমই জিরো হয়ে গেল। পরে কি আর করার, কাকা আমাকে ছোটোবেলার মতো গাড়িতে করে যেমন ঠেলে ঠেলে নিয়ে যেত, এরকম করে বলছে তুমি গাড়িতে বসো, আমি তোমাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি। আমার না আজকে খুব ইচ্ছে ছিল একবার টিটিসিতে যাবার, মানে আমাদের যেখানে বিয়ের অনুষ্ঠানটা হয়েছিল, মানে মার যে কোয়ার্টার, মা যেখানে অফিস, ওইখানটায় একবার গিয়ে দেখে আসতাম। 12 বছর পরে আবার সেই একই জায়গায়। কিন্তু হাতে না একদমই সময় নেই, মানে সময়টা যে কোথা থেকে চলে যাচ্ছে বুঝতেই পারছি না। আর কিছু সময় দুপুরে আবার খাওয়া দাওয়ার মার অনেক অ্যারেঞ্জমেন্ট করেছে। মা জামাই এসছে বলে কথা, খাওয়া দাওয়ার অনেক আয়োজন করেছে, কিন্তু এতই বলি যে মানে চুপ করে এক জায়গায় বসে থাকো, পারছে না। আমি তো মেয়েকে দৌড়ে দৌড়ে খাওয়াচ্ছি, আর মাও না আমাকে এই যে সকালেও খাইয়ে দিয়েছে, এখনও আবার খাইয়ে দিচ্ছে, আবার যে একটু দেখে আসছে রান্নাবান্নার কী অবস্থা। ডাক্তার কিন্তু বলেছে একদম স্থির থাকতে, ঘাড় বেশি না নাড়াতে। কিন্তু মা আর সে কি স্থির থাকার মানুষ, মানে চুপ করে থাকার মানুষ মা নয়। সবসময় কাজের মধ্যে থাকার মানুষ কখনোই চুপ করে থাকতে পারে না। অল্প সময়ের জন্য হলেও মায়ের অনেক আদর ভালোবাসা নিয়ে গেলাম। মাকে দেখতে এসেই মারকে আরও কষ্ট দিয়ে গেলাম মনে হচ্ছে। প্রতিবার বের হওয়ার সময় এত খারাপ লাগে এই রুমটাকে টাটা বাই করে দিতে। নিজের রুম, বাসা পুরো খালি, সবাই আমাদেরকে নিচে আগে দিতে নিচে গেছে। এত অল্প সময়ের জন্য আসলাম, খুব খারাপ লাগছে। যাচ্ছি, টাটা। তুমি কি ঢাকায় আসবে আমাদের বাসায়? বান্ধবীর বাসায় আসবে? তুমি ভালো থেকো, পড়াশোনা করো ঠিক মতো। বাই বাই। থেকে বের হওয়ার সময় এত তাড়াহুড়া লেগে গেল যে আসার আগে মাকে একবার জড়িয়েও ধরা হয়নি।
মানে পরে না আমি যখন গাড়িতে উঠলাম এত কষ্ট লাগছিল, আহারে মাকে একবার জড়িয়ে ধরে আসলাম না, কিন্তু ততক্ষণে তো গাড়ি ছেড়ে দিয়েছে। আকাশ আজকেও বেশ মেঘলা। আমাদের তো কাছেই বাস স্ট্যান্ড, যেতে বেশি সময় লাগবে না, 5-7 মিনিট। তো যেও না আমাদের অনেকটা সময় বসে থাকতে হলো। তখন মনে হলো যে আর একটু সময় থাকতাম, মাকে একবার একটু জড়িয়ে ধরে আসতাম। ইপসি অলরেডি ঘুমিয়ে গেছে বাস কাউন্টারে, তো ভালোই হলো, একটু ঘুমালে ভালো হবে, নাহলে জার্নিতে অনেক ডিস্টার্ব করে। তো সাম্পানে চলে এসে এখান থেকে আমরা একটা সেট মেনু অর্ডার নিয়ে নিলাম, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, ইপসির জন্যই, যাতে রাতের খাবারটা হয়ে যায়। কারণ বাসায় যে আবার এই রাতে যে রান্নাবান্না করা সম্ভব নয়। রাতের ডিনারটা আমরা এখানে করে নিলাম। 20 মিনিটের যাত্রা বিরতির পরে আবার গাড়িতে উঠবো, কিন্তু গাড়ি যাওয়ার পর্যন্ত মনে হচ্ছে পুরো ভিজে যাব। ধুম বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে কোনো রকম একটা ছাতা নিয়ে, এখানে যে গার্ড আছে তাদের কাছে ছাতা নিয়ে গাড়িতে উঠে পড়লাম। এই ছিল আমার বিবাহবার্ষিকী খুলনা ট্যুরের ছোট্ট একটা ব্লগ।